স্বাগত এশিয়ানদের সংবাদে। দর্শক, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে বিস্তারিত সংবাদ। সাধারণত প্রতি বছর ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বন্ধ থাকে। এবারে ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিক করেছে সরকার। এতে আগের মতো বিদেশি ট্রলার যেমন বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে পারবে না, তেমনি ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন শেখ ফাহিম। সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণের ওপর প্রতি বছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করে সরকার। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমন্বয় না থাকায় প্রতিবেশী দেশের জেলেরা জলসীমায় ঢুকে মাছ ধরতেন। এই কারণে এবারে ভারতের সাথে মিল রেখে প্রজনন মৌসুমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বমোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। এছাড়া এই সময়ে ভারতে ৬১ দিন ও মিয়ানমার ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন বন্ধ থাকবে মাছ শিকার। ইন্ডিয়ার ট্রলার যাতে আমাদের বাংলাদেশে ঢুকে মাছ মারতে না পারে, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর ট্রলারগুলো কোনো সেফ নাই, সেজন্য অনেক কোম্পানি বিভ্রান্ত হয়ে বোট বিক্রি করতে আছে। সরকার থেকে কিছু অনুদান যদি পাই আমরা চলতে ভালো হবে। যারা জেলে, প্রকৃত জেলে, এরা কিন্তু মানে রেশনগুলো পায় না। এরা যেন রেশনগুলো সঠিকভাবে পায়, সেটার জন্য সরকারকে অনুরোধ। এদিকে অনুমোদনহীন নৌযান ও জলদস্যুর দৌরাত্ম্য বন্ধের দাবি মৎস্যজীবীদের। বাচ্চা পোনাসহ সাগরের হাজার হাজার কোটি কোটি মাছ নষ্ট করে ফেলতেছে ট্রলিং জালে। এদিকে ডাকাতি শেষ করে দিতেছে, মানে আমাদের ঋণগ্রস্ত হইতে আমাদের আর কোনো জায়গায় নেই। এদিকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন নির্ধারণ করেছে এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা করেছি এবং আমরা কিভাবে এটা বাস্তবায়ন করব তার কর্মপরিকল্পনা কিন্তু প্রণয়ন করা হয়েছে। নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা জেলেদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙিনা থেকে বস্তাবন্দি অবস্থায় ২ নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বড় বাড়ি পুকুরপাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। নিহত বাকিরা হলেন লামিয়া এবং আব্দুল্লাহ। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নারী ও শিশুর মরদেহ উদ্ধারের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী। রোমান, কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে এবং এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং এ বিষয়ে পুলিশ কি বলছে? ধন্যবাদ সুবর্ণা। আমি আপনাকে জানাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজিতে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২ নারী এবং একজন শিশুর, এই লাশ কিন্তু নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে আনা হয়েছে। তো এর আগে যে কারণেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে সেখানকার মানুষ, যে লামিয়া এবং স্বপ্না এবং শিশুপুত্র ৪ বছরের আব্দুল্লাহ, লামিয়ার যে শিশুপুত্র ছিল, এই ৩ জন কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এখানে ধারণা করছে পুলিশ যে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আমাদের কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে এটা হয়তো পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু লামিয়ার স্বামী, যে হত্যাকাণ্ডের শিকার লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে আসলে সে জড়িত কিনা। কারণ লামিয়ার যারা নিহত হয়েছে, নিহতের যারা স্বজন আছে, স্বজনরা জানিয়েছেন যে লামিয়ার স্বামী ইয়াসিন বহুদিন যাবৎ মাদকাসক্ত ছিল এবং মাদক এই নেশার টাকা জোগাড় করার জন্য সে প্রায় সময় তার স্ত্রীকে মারধর করত এবং বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। তো এই ক্ষেত্রে কিন্তু লামিয়ার স্বামীকে তারা এই ইয়াসিনকে তাদের সাথে একসাথে বসবাসের আর অনুমতি দেয়
কিন্তু কিছুদিন আগে ইয়াসিনের মা যিনি বিদেশে থাকেন তিনি অনুমতি দিয়েছিলেন যে তার ছেলে ভালো হয়ে গেছে বলে তাকে যেন লামিয়ার সাথে থাকতে দেয়। এরপরে এই গত 4 দিন আগে এই লামিয়া, স্বপ্না এবং এই শিশুপুত্র আবদুল্লাহ তারা তিনজনেই এই নিখোঁজ ছিল। তো এই নিখোঁজের ঘটনায় তারা আত্মীয় স্বজনরা শঙ্কিত ছিল আসলে তারা কোথায় গেল। আজকে শুক্রবার দিন দুপুরের আগে হঠাৎ করে এখানে একটি দুর্গন্ধ সৃষ্টি হয় সেখানে, এবং একটা বস্তাবন্দি মানুষের সন্দেহ হয় যে বস্তার ভিতরে কি আছে। তারা পুলিশকে খবর দেয়, পুলিশে সেই 3 জনের খণ্ডিত লাশ উদ্ধার করে। তাই স্থানীয়রা বলছে যে এই ইয়াসিন ওখানে মাদক ব্যবসার সাথেও জড়িত, এবং এলাকাবাসীর কথা হচ্ছে যে লামিয়ার সাথে প্রেম ঘটিত সম্পর্ক হয়ে একসময় ইয়াসিনের সাথে বিবাহ হয়েছিল। তো সেখানে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআইও কিন্তু সেখানে তদন্ত করছে, এবং সবাই এই বিষয়টি নিয়ে শঙ্কিত, এবং চারিদিকের মানুষ নারায়ণগঞ্জ আতঙ্কিত সৃষ্টি হয়েছে। তো সর্বশেষ আমার কাছে যে খবরটি আছে যে এখন পর্যন্ত ইয়াসিন যে গ্রেপ্তার করা হয়েছে সে এখনও মাদকাসক্ত। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রত্যুষ কুমার মজুমদার আমাদের নিশ্চিত করেছেন যে তাকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু সে নেশাগ্রস্ত থাকার কারণে তাকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তাই নেশার ঘোর কাটলেই তাকে আগে জিজ্ঞাসা করা হবে যে আসলে এই হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে। তবে স্থানীয়রা বলছে সেখানকার যে এই হত্যাকাণ্ড 3 জনকে একার পক্ষে হত্যা করা সম্ভব কিনা, পুরো ঘটনাটি এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, পুরো বিষয়টিকে তদন্ত করার জন্যই পুলিশ কাজ করছে এবং পিবিআইও কাজ করছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। রোমান, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের নাগরপুরে 3য় শ্রেণীর ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মোহাম্মদ রিজওয়ান উদ্দিন ওরফে রুমন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনাপাড়া মদিনতুল উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসায় ও এতিমখানায় প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম আমিনের ছেলে রুমন ওই শিক্ষার্থীকে বলাৎকার করে। এই ঘটনায় নাগরপুর থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ লালটু বিশ্বাস নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে উপজেলার কাথলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লালটু বিশ্বাস ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, এই ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বদ্দিপুর কলোনিতে 1,64,00,000 টাকার 1 কিলোমিটার পাকা রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, সমপরিমাণ বালু ও খোয়া ব্যবহার করার কথা থাকলেও বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা জানান, বহু বছর ভোগান্তির পর গত বছর রাস্তাটির কাজ শুরু করে ঠিকাদার। প্রকল্পের শুরুতে চলতে থাকে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে, আর দায় এড়িয়ে নিয়ম মাফিক কাজ চলমান আছে বলে দাবি জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানের। সেই মাটিগুলো আবার এর উপরে দিচ্ছে। তার সাথে তো বালি মিক্স করে দেওয়ার কথা, কিন্তু সেইগুলো তো দিচ্ছে না। এর সাথে মনে করেন মাটি রয়েছে আপনার। পুরাতন মাল রাস্তা আগে ছিল, ওটা উঠাই আমরা রেখে দিয়েছিলাম। ওই মাল আমাদের অফিস থেকে দেওয়ার কথা, তাই আমরা এটা দিচ্ছি। রাস্তাটা যেন সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণভাবে রাস্তাটা মজবুত সহকারে হয়। ওই বালুর উপরে মাটি ফেলতেছি। বালুর উপরে মাটি ফেলতেছে না ভাই, ওটা হচ্ছে সাইডে মাটি দিচ্ছে। ওই রাস্তার মোট কাজ আছে, সাইডে মাটি আছে অনেকগুলা, আমি খবর নিয়েছি, রাস্তার ছবিও আছে আমার কাছে। তা আমি সাইডে উপজেলা থেকে পাঠাইছিল, তা আমি ওইটা যাবো আর কি। সাভারের আশুলিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ স্থানীয়রা সকালে আশুলিয়ার খেজুরটেক বাজারে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে শফিকুল ইসলাম জানান, মজিবর ও সৈকত সহ তাদের দলবল দীর্ঘদিন ধরে আশুলিয়ার মাদকের ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। চট্টগ্রামের বাকলিয়ায় খোরশেদ আলম ও মঞ্জুর আলম নামের
দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন বাঁশখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান। তিনি বলেন, বাকলিয়া এলাকায় নিজেদের জমিতে উন্নয়ন কাজ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি মঞ্জুর আলম 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের জমিতে ঘর বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি। এবার ময়মনসিংহ বিভাগের মোট 156টি কেন্দ্রে 1330টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় সর্বমোট 1,06,972 জন পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী 44,453 জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী 57,075 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী 5,444 জন। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়মনসিংহের ভালুকায় ইসরায়েল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যা বন্ধের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার ভালুকা সিডস্টোর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। এ সময় ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল যদি এই বর্বরতা বন্ধ না করে তাহলে পুরো মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনি কর্মসূচির মাধ্যমে কঠোর জবাব দেবে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে কুমিল্লা মহানগর বিএনপি। বৃহস্পতিবার কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। মহানগর বিএনপির সংহতি র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে শাহনশাহ তরিকত বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দেদি সাহেবের পবিত্র ওফাত দিবস স্মরণে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শাহপুর সোনার তরি পার্ক রেস্টুরেন্টে অ্যান্ড পার্টি সেন্টারে জাকের পার্টির ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ বিভাগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ রমজান আলী। মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল আজিজ খান, অটল ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে একটি গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্দির প্রাঙ্গণে কিতাব আলী মেম্বার ফাউন্ডেশনের আয়োজনে সাউথ আফ্রিকা থেকে ভার্চুয়ালি এই গভীর নলকূপের উদ্বোধন করেন সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর সিদ্দিক লিটন। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সভাপতি ডাক্তার গণেশচন্দ্র সাহার সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, কিতাব আলী মেম্বার ফাউন্ডেশনের পরিচালক আবু তালেব, আক্কেল আলী মেম্বার সহ অন্যান্যরা। সাভারে রাজাসন ছাত্র উন্নয়ন সংঘের উদ্যোগে অমর 21 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দি মেট্রোপলিটন ক্রিশ্চিয়ান কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ। বিশেষ অতিথি ছিলেন দি ক্রিশ্চিয়ান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মিস্টার মাইকেল জন গমেজ, 8 নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী রাশিদুল ইসলাম রাসেল সহ অনেকে।
হাঁস পালন লাভজনক হওয়ায় সিরাজগঞ্জের চলন বিলে দিন দিন বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি গড়ে উঠেছে। চলন বিলের বিভিন্ন এলাকায় প্রায় ৩ শতাধিক হাঁসের বাচ্চা ফোটানোর হ্যাচারি রয়েছে। প্রতিদিন শত শত লোক বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা কেনার জন্য আসছেন এখানে। এই পেশায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 পরিবার সম্পৃক্ত রয়েছেন বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। শুধু হাঁসের বাচ্চার হ্যাচারি নয়, পাশাপাশি হাঁস পালনেও আগ্রহ বাড়ছে স্থানীয়দের। অনেক লোকের কর্মসংস্থান হয়েছে, তবে এই ক্ষেত্রে আমরা সরকারি কোনো সহযোগিতা বা ঋণ আমরা পাই নাই। আশা করি এখানে যেন সরকারি লোক আমাদের সাহায্য করে। সরকারি লোন দেয় না, এখানে নিজস্ব মালিকের টাকা দিয়ে এখানে সব কিছু করা হয়। এখন পর্যন্ত আমাদের নিবন্ধিত কোনো হ্যাচারি নাই। আমরা হ্যাচারি মালিকদের সাথে যোগাযোগ রাখছি, তারা যেন হ্যাচারিটাকে নিবন্ধন করেন। নিবন্ধন করার পরে তাদেরকে আমরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারবো। নিবন্ধিত এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।